where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী এবং আমার ছাত্রছাত্রীরা, আমি দীপঙ্কর দাস, চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের সহশিক্ষক। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে বর্ণ এবং জাতি এই টপিকের উপরে আলোচনা করব। বর্ণ ও জাতি ভারতবর্ষে প্রায় বর্তমানকাল থেকে ৩,৫০০ বছর পূর্বে আর্য জাতির আগমন ঘটে এবং এই আর্য জাতির আগমন ভারতের উত্তর দিক থেকে, অর্থাৎ ইউরাল পর্বতের যে পাদদেশ সেইখান থেকে তারা ভারতবর্ষের দিকে আসেন এবং সপ্তসিন্ধু অঞ্চলে তারা বসতি স্থাপন করেন। মূলত ভারতবর্ষের উত্তর দিক, মানে আমরা যদি প্রাচীন যে ভারতবর্ষের যে ম্যাপ সেটা যদি আমরা অঙ্কন করি, অর্থাৎ এই উত্তর দিক থেকে যখন তারা আর্যরা আমাদের এই ভারতবর্ষে আসেন এবং মূলত এই অঞ্চল, অর্থাৎ যাকে আমরা সপ্তসিন্ধু অঞ্চল বলি, সপ্তসিন্ধু, এই সপ্তসিন্ধু অঞ্চলেই আর্যরা প্রথম এখানে এসে বসবাস শুরু করেন। এখন এই বর্ণভেদ যে প্রথা, সেই প্রথাটা আর্য জাতিরা যখন এসেছিল, আমরা জানি যে আর্যদের যে প্রাচীন যে ধর্মগ্রন্থ অর্থাৎ বেদ বা ঋগ্বেদ, সেই ঋগ্বৈদিক যে কাল, সেই ঋগ্বৈদিক কালে আর্যদের এই বর্ণভেদ প্রথা ছিল কি না ঐতিহাসিকরা এই বিষয়ে এখনও একমত হতে পারেননি। তবে অধ্যাপক সুনীল চট্টোপাধ্যায়ের মতে আর্যদের এই ঋগ্বৈদিক যে কাল বা সময়কাল, এই সময়কালের বহু পূর্বে ইন্দো ইরানীয় যে সময়, সেই সময়কালেই বর্ণভেদ প্রথা শুরু হয়েছিল। কিন্তু অনেক ঐতিহাসিক এ বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন। পরবর্তী যে বৈদিক যুগে এই বর্ণভেদ যে প্রথা, এটা কিছুটা পরিবর্তন হয়। তবে আর যাই হোক, বিভিন্ন ঐতিহাসিকরা এ বিষয়ে একমত যে বর্ণভেদ প্রথা থাকলেও জাতিভেদ যে প্রথা এই সময়কালীন এইখানে আমরা পাই না। এরপরে পরবর্তী যে বিষয়টা আলোচনা, সেটা হচ্ছে উদ্ভব, অর্থাৎ বর্ণভেদ প্রথার উদ্ভব। বর্ণভেদ প্রথার উদ্ভবের পেছনে ছিল গায়ের রং, অর্থাৎ আর্য জাতি যারা বিদেশি এই আর্য জাতি, তারা নিজেদের যে গায়ের অর্থাৎ গৌড়বর্ণ এবং
তাদের যে দেহের যে গড়ন, এই গড়ন এবং গায়ের রং অর্থাৎ গৌরবর্ণ, এই গৌরবর্ণ এবং যাদের দীর্ঘকায় যে তাদের যে গড়ন, এর সাথে এই দেশীয় অনার্যদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বা তাদের অনার্যদের পৃথক যে করার উদ্দেশ্যে তারা এই বর্ণভেদ প্রথাটা আরম্ভ করেন। বর্ণভেদ প্রথার এই উদ্ভবের আরেকটা যেটা কারণ, সেটা হচ্ছে সমবিভাজন। একজন আর্য পুরুষের পক্ষে নিরন্তর অনার্যদের সাথে সারা দিন যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকার পরে তাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না বাকি যে পেশাগুলো অর্থাৎ কৃষি, পশুপালন, ব্যবসা বাণিজ্য এগুলো সম্পন্ন করা। তাই জন্য তারা এই বর্ণের বিভাজন করেন। অর্থাৎ এক নম্বর যদি আমরা বলি যে না, তাদের যে গায়ের রং অনুপাতে আর্যদের সাথে পৃথক করার জন্য, আরেকটা হচ্ছে শ্রমের যে বিভাজন তার জন্য। এই জন্য এই যুদ্ধ বিগ্রহ ছাড়া বাকি যে জিনিসগুলো থাকলো অর্থাৎ পেশাগুলো থাকলো, মানে কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য, এর জন্য তারা এই বর্ণভেদ প্রথাটা আরম্ভ করেন। তাহলে পয়েন্ট হিসাবে যদি আমরা করি, উদ্ভবে যদি আমরা লিখি, তাহলে এর সাব পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে সমবিভাজন, আরেকটা হচ্ছে সামাজিক পৃথকতা প্রতিষ্ঠা। এই দুটো নিয়ে আমরা এই উদ্ভবের জিনিসটা আলোচনা করলাম। পরবর্তীকালে যেটা, সেটা হচ্ছে এই পৃথক তো হলো, আর্য এবং অনার্যদের মধ্যে পৃথক হলো, এবং এই পৃথক করার ফলে চারটা জাতির বা চারটা বর্ণের সৃষ্টি হলো। চারটা বর্ণ কি কি? একটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, একটা বৈশ্য, একটা শূদ্র। কথিত আছে ঋগ্বেদের পঞ্চম সূত্রে বা সূক্তে এই আদিপুরুষ যে ব্রহ্মা, তার মুখ থেকে ব্রাহ্মণদের উৎপত্তি, তার বাহু যুগল থেকে ক্ষত্রিয়দের উৎপত্তি, তার উরু থেকে বৈশ্যদের উৎপত্তি এবং তার পদযুগল থেকে শূদ্রের উৎপত্তি। এই চারটা বর্ণের সৃষ্টি হলো এই ঋগ্বৈদিক বা পরবর্তী যে বৈদিক যুগ, এই সময়কালে। কর্মের নিরিখে এই চারটা, আমি একটু আগে বললাম যে সমবিভাজন, এই সমবিভাজনের উপলক্ষে বা সমবিভাজনের জন্যই এই চারটা নতুন নতুন বর্ণের সৃষ্টি হল। এখন কথা হচ্ছে সমবিভাজন, তাহলে এই যে চারটা যে বর্ণ, তাদের সমের কী কী রকমভাবে তাদের মানে চেঞ্জ করা হলো বা বিভাজন করা হলো। এক্ষেত্রে প্রথমেই বলি আমরা ব্রাহ্মণ প্রসঙ্গে। ব্রাহ্মণ, এদের মূলত কাজ ছিল পূজা অর্চনা করা, যাগযজ্ঞ করা এবং অধ্যয়ন করা। আমরা এর আগে দেখেছি যে বাকি এই যে তিনটা শ্রেণীর বা তিনটা বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের যে সন্তানরা, তারা ব্রাহ্মণদের কাছে শিক্ষা লাভ করত। তাহলে মূলত তাদের এই শিক্ষা দীক্ষা, পূজা অর্চনা, যাগযজ্ঞ এগুলোই ছিল। পরবর্তীকালে যেটা হচ্ছে ক্ষত্রিয়, এই চারটা শ্রেণীরকে রক্ষা করার দায়িত্ব বা চারটা শ্রেণীর সম্পদ রক্ষা করার দায়িত্ব বা অন্য যে মানে আছে বর্ণ বা অন্য যাদের সাথে নিরন্তর যে এই যুদ্ধ বিগ্রহ করা, মূলত এই ক্ষত্রিয়দেরই কাজ ছিল। তার পরবর্তী হচ্ছে বৈশ্য। বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা, অর্থাৎ বিদেশি বা অন্য এলাকার সাথে
বিজনেস বা পশুপালনই ছিল এই বৈশ্যদের কাজ। লাস্টলি যারা শূদ্র, এই শূদ্রদের কাজ ছিল উপরোক্ত এই তিনটা শ্রেণীকে সেবা দান করা। এবং খুব স্বাভাবিকভাবেই এই প্রথম যে তিনটা শ্রেণী বা তিনটা ছিল বর্ণ, এই বর্ণটা ছিল আর্য শ্রেণীভুক্ত, এবং এই লাস্ট যারা হচ্ছে শূদ্র, তারা ছিল অনার্য শ্রেণীভুক্ত। এবার ভারতবর্ষে আর্য জাতির উদ্ভব এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। ভারতবর্ষে আর্য জাতি, এই আর্য অর্থাৎ ঋগ্বৈদিক যুগে এই আর্যরা যেই সময় এসেছিল, সেই সময় এই চারটা শ্রেণী আমরা একটু আগে আলোচনা করলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারটা শ্রেণী ছাড়াও ব্রাত্য ও নিষাদ, এই আরও দুটো শ্রেণী ছিল। ব্রাত্য এবং নিষাদ এই দুটো বর্ণ, আমরা প্রথমটা যদি আলোচনা করি, এই ব্রাত্য এই শব্দটা মূলত এসছে ত্যায্য থেকে বা ত্যাগ থেকে, অর্থাৎ আর্যদের মধ্যে থেকে যারা মূলত এই ব্রাহ্মণ ধর্মকে বা বিশ্বাস করতো না, বা এই পূজা অর্চনাতে যারা বিশ্বাস করতো না, যারা এই অধ্যয়নের দিকে ধ্যান ছিল না বা যারা করতো না, যারা মূলত পশুপালনটাকেই তাদের নিজস্ব করেছিল, জীবিকা করেছিল, কৃষিটা তারা সেভাবে বিশ্বাস করেনি বা কৃষিকাজ তারা করেনি, তো এই পশুপালন নির্ভর যারা, তাদেরকে বলা হতো ব্রাত্য। এবং খুব স্বাভাবিকভাবেই ব্রাহ্মণদের থেকে তারা আলাদা ছিল। আরেকটা যেটা ছিল জাতি, সেটা হচ্ছে নিষাদ। নিষাদ এরা এই কৃষিক্ষেত্রে পশু পাখির আক্রমণ থেকে কৃষিক্ষেত্রকে রক্ষা করা, উৎপাদনকে রক্ষা করা এবং শিকার করেই তাদের নিজস্ব তারা কিন্তু জীবন ধারণ করত। অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্য, কৃষি, পশুপালন এগুলো তারা কিন্তু কিচ্ছু করতো না। এবং খুব স্বাভাবিকভাবে এই দুই শ্রেণী অন্যান্য যে সমস্ত চারটা শ্রেণীর থেকে অনেকটা দূরে তারা থাকতো, একদম লোকালয় থেকে অনেকটা কিছু দূরে তারা থাকতো। পরবর্তীকালে যেটা হচ্ছে সেটা হচ্ছে জাতিভেদ, অর্থাৎ বর্ণ থেকে জাতিভেদটা কীরকমভাবে আসছে। চারটা শ্রেণী আমরা বৈদিক যুগ বা বৈদিক যুগেই আমরা এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই যে কটা জাতি আমরা পেলাম, পরবর্তীকালে এদের মধ্যে কিন্তু সংমিশ্রণ ঘটে। বিভিন্ন জাতি বা বিভিন্ন যে বর্ণের মধ্যে বিভিন্ন রকমভাবে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে আরও নিত্য নতুন আলাদা আলাদা বর্ণের সৃষ্টি হয়। এবং এই মিশ্র যে বর্ণ, এই মিশ্র বর্ণ সৃষ্টির জন্যই এর পরবর্তীকালে এই জাতিভেদ এই জিনিসটা চলে আসে। জাতিভেদের ফলে আমরা এই বৈদিক যুগের পরবর্তীকালে আমরা লক্ষ্য করছি, মৌর্য যুগ বা গুপ্ত যুগ, এই সময়কালে বিভিন্ন অন্যান্য যে আসছে, কিন্তু এদেশের যক, শবন, হুন এরাও কিন্তু এদেশে আসছে। ফলে এই এদেশের চারটা শ্রেণী এছাড়াও আরও যারা আসছে আর কি অন্য দেশ থেকে, হুন, জব, গ্রিক, এদের ফলে যে মিশ্র সংস্কৃতি বা মিশ্র একটা জাতি তৈরি হচ্ছে, ফলে অনেকগুলো জাতির সৃষ্টি হলো। এইখান থেকে কিন্তু আমাদের জাতিভেদ প্রথার উৎপত্তি। এবারে আমরা বিভিন্ন সময়কালে জাতিভেদটা কী রূপ নিচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। ব্রাহ্মণ্য যুগ অর্থাৎ বৈদিক যুগের পরবর্তীকালে যেটা আসছে সেটা হচ্ছে প্রতিবাদী আন্দোলন। প্রতিবাদী
এই সময়কালে বিভিন্ন জাতি, তাছাড়া যে ব্রাহ্মণ ধর্মের যে মানে বিরুদ্ধাচরণ করে অনেক জাতির সৃষ্টি হলো। পরে যেটা সেটা হচ্ছে মৌর্য যুগ। এই যুগে আমরা মেগাস্তিনিসের সপ্তজাতি যে তত্ত্ব সেটা পাচ্ছি। সপ্তজাতির যে তত্ত্বের মধ্যে কি আছে, যে সেই যুগে অর্থাৎ মৌর্য যুগে 7টা ছিল জাতি। তাহলে আমরা বিদেশি যে লেখক অর্থাৎ মেগাস্তিনিস তার যে রচনা সেখানে কিন্তু এই জাতি এই শব্দটা কিন্তু লিখছে। তাহলে সেখানে 7টা আমরা পাচ্ছি জাতি, তাহলে পূর্বের 4টা এবং এই যে সংমিশ্রণগুলো প্রথম দিকে শ্রমকে কেন্দ্র করে যে একটা বর্ণ বা আলাদা আলাদা যে সৃষ্ট শ্রেণী, পরবর্তীকালে মৌর্য যুগে কিন্তু 7টা আমরা পাচ্ছি জাতি। কি কি পাচ্ছি? একটা হচ্ছে দার্শনিক, একটা হচ্ছে কৃষক, কারিগর, সৈনিক, মন্ত্রণাদাতা, আর একটা হচ্ছে গুপ্তচর। আর হচ্ছে পশুপালক। তাহলে এই 7টা যে জাতি এটা আমরা কিন্তু পাচ্ছি, এবং খুব স্বাভাবিকভাবে এই বিভিন্ন যে জাতির যে সৃষ্টি, এর ফলে জাতিভেদ প্রথাটা কিন্তু আস্তে আস্তে কঠোরতর হচ্ছে। অর্থাৎ প্রথম দিকে যে ঋগ্বৈদিক যুগ, সেই যুগ থেকে আমরা আস্তে আস্তে যদি আমরা আলোচনা যেভাবে করছি, সেখানে আমরা মৌর্য যুগে এসে দেখছি জাতিভেদ প্রথা এখানে কিন্তু আরও বৃদ্ধি লাভ করছে। পরবর্তীকালে যে গুপ্ত যুগ, এই গুপ্ত যুগেও গুপ্ত এবং তার পরবর্তী যে যুগে সেখানে জাতিভেদ যে প্রথা, এখানে কিন্তু একটা সবার সাথে সবার একটা সংমিশ্রণ ঘটছে। সংমিশ্রণটা কীরকমভাবে, যে বিদেশি যারা অর্থাৎ এখানে যেমন হুন, শক, গ্রিক, এরা যখন এদেশে এসেছিল, এরা এদেশে এসে কিন্তু তারা ক্ষত্রিয়তা দাবি করে, অর্থাৎ তারাও ছিল কিন্তু ক্ষত্রিয়। কিন্তু এদেশের যারা ব্রাহ্মণ বা ক্ষত্রিয় তাদের সমগোত্রীয় তারা করতে চায়নি, এবং এই সমগোত্র না করার জন্য এই বিদেশি যে সমস্ত জাতি শক, হুন, এরা কিন্তু এদের আন্দোলন করে, এবং এই আন্দোলন পরে পরবর্তীকালে এদের কিন্তু মানে শূদ্রদের সমগোত্র অর্থাৎ অনার্যদের শ্রেণীভুক্ত করা হয়। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল ব্রাহ্মণ শ্রেণী এবং ক্ষত্রিয় শ্রেণী, তারা যখন দেখলো যে অনার্যদের দিকে অনেক বেশি সংখ্যক হয়ে যাচ্ছে, এই ক্ষত্রিয়রাও যখন অনার্যের দিকে হয়ে তারা আন্দোলন করছে, ফলে অনার্যের দিকে কিন্তু সংখ্যা অনেকটা হয়ে যাচ্ছে। ফলে ব্রাহ্মণ শ্রেণী এবং ক্ষত্রিয় শ্রেণী তাদের ক্ষত্রিয়ের যে মর্যাদা দিল, কিন্তু সমপর্যায়ভুক্ত করলো না। সমপর্যায়ভুক্ত না করে তাদেরকে বলা হতো পতিত ক্ষত্রিয়। অর্থাৎ ক্ষত্রিয়, কিন্তু ক্ষত্রিয়দের থেকে একটু আলাদা। এক্ষেত্রে আমরা গুপ্ত যুগের যে এইখানে এই যে বিভিন্ন শ্রেণী বা জাতির মধ্যে যে একটা সংমিশ্রণ ঘটে, সংমিশ্রণ ঘটার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি সামাজিক একাত্মতা।
বিভিন্ন যারা শক গ্রিক তারা এদেশে এসে এদেশের জনসাধারণের সাথে বা এদেশে অন্যান্য যে সমস্ত ছিল জাতি তাদের সাথে একাত্ম হয়ে তাদের মতোই কিন্তু তারা জীবন ধারণ করে। তার পরবর্তীকালে যেটা হচ্ছে হিন্দু সমাজে অন্তর্ভুক্তি, তারা এদেশে এসে হিন্দু যে সমাজ অর্থাৎ পূজা অর্চনা করা, যাগযজ্ঞ করা, এই সমস্ত কিছুতে তারা কিন্তু নিজেদের যে বা চিন্তাভাবনা সেগুলোকে বিসর্জন দিয়ে এদেশের সে মতোই কিন্তু তারা আচরণ করে। এবং যেটা শেষ সেটা হচ্ছে সাংস্কৃতিক একটা মিল। বিদেশের অর্থাৎ তাদের নিজস্ব যে সংস্কৃতি সেগুলোকে তারা ছেড়ে দিয়ে এদেশের যে ইয়ার আর কি এর সাথে তারা একাত্ম হয়ে যায়। অর্থাৎ সাংস্কৃতিক যে মেলবন্ধন এটা কিন্তু আমরা এই ক্ষেত্রে এই সময়কালে লক্ষ্য করি। সেই জন্য নীলকণ্ঠ শাস্ত্রী অর্থাৎ ঐতিহাসিক নীলকণ্ঠ শাস্ত্রী সে বলেছেন যে যারা ভারতবর্ষ আক্রমণ করতে এসেছিল বা অধিকার করতে এসেছিল হিন্দু ধর্মই উনাদেরকে অধিকার করে। পরবর্তী ক্লাস আবার নেওয়া হবে। নমস্কার।